কাল দিল্লিতে বিরোধী টিম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডি জোটের বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে। আসলে ইন্ডি জোটের বৈঠকটা কি বাহানা? আসলে কি দল বাঁচাতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে? আমরা জানি যে বৈঠক রয়েছে 8ই জুন, ইন্ডি জোটের বৈঠক। কি কি হতে পারে, সম্ভাবনা কি কি জানবো। প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। দেখো রুমেলা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগামী কালের যে ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে মূলত আগামী দিনে বিরোধীদের কি অবস্থান হবে এবং কিভাবে বিরোধী লড়াই এককাট্টা রাখা যাবে সেই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হবে। মোট 16টিরও বেশি 16টি বিরোধী দল তাদের যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই ডিএমকে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে তারা নেই এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্সেও তারা নেই, সেটাও তারা স্পষ্ট করে দিয়েছে। ফলে ডিএমকে ছাড়া বাকি সমস্ত বিরোধী দল আগামীকাল কনস্টিটিউশন ক্লাবে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। 2029-এর কথা মূলত মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের দিল্লি আসা, তাদের আসার পেছনে কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তাই নয়, একই সঙ্গে দলের যে সংসদীয় ভাঙনের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে সেই ভাঙন রোখারও কিন্তু একটা চেষ্টা রয়েছে বলে অর্থাৎ একটা সম্ভাবনা এটা তো রয়েছেই যে দল বাঁচাতে দিল্লিতে তৃণমূল। মৈত্রী, আরো স্পষ্ট করতে চাইবো মৈত্রী যে এই ইন্ডি জোটের বৈঠক কি তাহলে একটা বাহানা মাত্র? যেটা আমরা জানতে পারছি যে শুধু তারা যে এখানে ভিজিট করছেন তাই নয়, একেবারে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে সাংসদদের কাছে ফোন করে তাদেরকে তাদের মান ভাঙানো এবং এই ভাঙনটা আটকানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। এই ইন্ডিয়া জোটের বৈঠক শুধুমাত্র বাহানা? আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো, যদি বৈঠক করার হতো, মান ভাঙানোর চেষ্টা করার দরকার পড়তো, তাহলে কলকাতাতে যখন কালীঘাটে বিভিন্ন বৈঠকগুলি হচ্ছিল সেই সময় ডেকে বৈঠক করতে পারতেন। যদিও সেই বৈঠক করা হয়নি এবং সেই বৈঠক আগেও যেগুলোতে হয়ে গেছে দেখতে পাওয়া গেছে একদম কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, সাংসদরা তারা কেউ সেই অর্থে উপস্থিত থাকতে পারছেন না। দ্বিতীয়ত, দুদিন আগে তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হলো, সেখানে যে নাম ঘোষণা করা হয়েছে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে, সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক সাংসদদের সেই কমিটি নিয়ে যেমন তারা প্রকাশ্যে না বললেও তাদের আপত্তির কথা বলেছেন। দ্বিতীয়ত, বিভিন্ন সাংসদকে এই কমিটিগুলোতে আনার ক্ষেত্রে, তার কারণ অনেক গুরুত্বপূর্ণ সাংসদ রয়েছেন, বর্ষিয়ান সাংসদরা রয়েছেন, তাদের কাউকে আনতে পারা যায়নি। তৃতীয়ত হচ্ছে, এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের অন্দরে তারা যখন ক্ষমতাতেও ছিল রাজ্যে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে এই সাংসদদের মধ্যে যারা ছিলেন, এই সাংসদদের মধ্যে একটা বড় অংশ তারা কি ছিলেন, তারা ছিলেন হচ্ছে বিভিন্ন লবির তারা ছিলেন, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে বহুদিন ধরে একটা গোষ্ঠী তৈরি হয়ে থাকতো। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন যে তারা নব তৃণমূলের ক্ষেত্রে তাদের অত্যন্ত বেশি সুবিধা তৈরি হবে এবং সে কারণেই তাদের তরফ থেকে যে আলাদা আলাদা ব্লক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটারই একটি প্রমাণ দিল্লিতে দেখা যেতে পারে। লোকসভার অধ্যক্ষকেই কোনোভাবে চিঠি দিতে পারে এই নব তৃণমূল? প্রথমত হচ্ছে, যদি একসঙ্গে অনেকজন তারা বেরিয়ে যেতে চান, তারা যাতে দল ত্যাগ বিরোধী আইনের মধ্যে যাতে না পড়েন, সে কারণে অবশ্যই তারা চাইবেন হচ্ছে লোকসভা স্পিকারকে চিঠি দিতে এবং লোকসভাতে কি হচ্ছে তা দেখে রাজ্যসভার যারা রয়েছেন তারাও সেই দিকে এগোতে পারেন। তেমনি একটা ইঙ্গিত রাজ্যসভার একাধিক সাংসদদের সঙ্গে কথা বলেও মিলেছে। তো প্রাকৃতিক নিয়মেই যদি কোনো রাজনৈতিক দলে যখন ভাঙন শুরু হয়, সেটা হয়তো শুরু হয় একটা জায়গা থেকে। বিধানসভাতে যেটা ঘটেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমার অন্তত জানা নেই যে নির্বাচনী ফলাফল বেরোনোর 1 মাসের মধ্যে বিরোধী দলের 80 জন সদস্যের মধ্যে 60 জন একযোগে তারা বেরিয়ে গিয়ে নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করলেন। এটা একটা বিরল ঘটনা। তার কোনো প্রতিক্রিয়া আমাদের দলের লোকসভা সদস্যদের ক্ষেত্রে বা রাজ্যসভা সদস্যদের ক্ষেত্রে একেবারেই পড়বে না, এটা আমি মনে করি না। আমি তো প্রথম দিনই বলেছি যে আমি দলের কোনো ভবিষ্যৎ নেই, এ দল টিকবে না। আমার সঙ্গে 2-1 সাংসদের কথাও হয়েছে, তারাও বলছেন যে ওরা মোটামুটি প্রস্তুত। খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটতে চলেছে লোকসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে যদি ঘটে, তারপর রাজ্যসভাতেও ঘটবে। একসময় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করেন তৃণমূল কংগ্রেস। তখন কংগ্রেস শিবিরের অনেকেই যোগ দেন তার সঙ্গে। আজ যখন এই INDI এর বৈঠক হচ্ছে, এই ইন্ডিয়া জোটের বৈঠক, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের মুখ, অন্যদিকে লোকসভায় একটা বড় শরিক। আমরা যদি দেখি যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও, তাহলে ফার্স্ট হচ্ছে কংগ্রেস, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে তৃণমূল। আর এই ইন্ডি জোটের ক্ষেত্রে দুটো
বড় শরিক এক তৃণমূল এক কংগ্রেস। এই সময় দাঁড়িয়ে কংগ্রেস কি করবে? দেখুন, গতকালই রাহুল গান্ধীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক হয়েছে। কংগ্রেস কি ভাবছে এই ইন্ডিয়া জোটের আগে? কি হলো গতকালের বৈঠকে একটু জেনে নেবার চেষ্টা করি। মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোন দিকে দাঁড়িয়ে রয়েছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই জল মাপার জন্যই কিন্তু ভরসা করা হয়েছে একেবারে কংগ্রেসের যিনি পিসিসি প্রেসিডেন্ট তাকে নয়, বরং বর্ষিয়ান সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকেই ভরসা করা হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস সেটার রিপোর্ট নেওয়ার পাশাপাশি প্রচুর এরকম তৃণমূল কংগ্রেসের চলে যাওয়া, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া নেতারা তারা এখন কংগ্রেসে ফিরতে চাইছেন। ফলে তাদেরকে কতটা নেওয়া হবে, কি নেওয়া উচিত, সেই বিষয়েও কিন্তু কংগ্রেসের অন্দরে কথা হয়েছে। আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন, কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচে তলার কংগ্রেস তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি। যারা আসতে চাইছে তৃণমূল থেকে আমি মূল কথা বলতে চাই, যারা ভালো মানুষের জন্য, আমি আগে বলেছি আবার আজকে বলছি, ভালো মানুষের জন্য আমাদের কংগ্রেস পার্টির দরজা খোলা আছে, সবসময় দরজা খোলা ছিল। যারা আসতে চাইছে চুরি করতে, যারা আসতে চাইছে দুর্নীতি করতে, সেভাবে লোক আমরা নিতে চাই না। কৌশিক, এবঙ্গে কি আবারও তৃণমূল আর কংগ্রেসের জোট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে তাহলে? রাজনীতি হচ্ছে সম্ভাবনার খেলা, ফলে কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশেষ গত কয়েকদিনে এবং গতকাল এবং আগামী দিনে যেটা হতে চলেছে সেটার দিকে কিন্তু সবার নজর রয়েছে। গতকালের যে মিটিংটা হলো রাহুল গান্ধী আর অধীর চৌধুরী, সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কংগ্রেস এখন জল মাপছে যে কী হচ্ছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী সেটা বোঝার চেষ্টা করছেন। সেটা বোঝার জন্য দেখো কাকে ডাকলেন, অধীর চৌধুরীকে। অধীর চৌধুরীকে মানে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে কিন্তু তিনি ডেকে কথা বলেননি, ডাকলেন হচ্ছেন অধীর চৌধুরীকে, যিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং দীর্ঘদিনের সাংসদ ছিলেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে দিল্লির রাজনীতি করেছেন, আমাদের এখানেও ছিলেন। এবং তার সম্পর্কে যেটা বলা হয় যে তৃণমূলের আমলে মমতার বিরোধিতার মুখ ছিলেন এ রাজ্যে অধীর চৌধুরী। এইটা বারবারই কংগ্রেসের অন্দর থেকেই বলা হয়েছে যে এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে যতটা গরম, কংগ্রেস হাইকমান্ড যেন তৃণমূলের প্রতি কিছুটা নরম। এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরও অনেকে মনে করতেন যে অধীর চৌধুরীর এতটা বিরোধিতা না করলেও তিনি পারেন, কারণ জাতীয় রাজনীতিরও একটা অঙ্ক আছে, যেটা কখনোই অধীর চৌধুরী মানতে চাননি। তিনি বারবার বলেছেন যে তৃণমূলের যদি বিরোধিতা করতে না করা যায় তাহলে এ রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। সেই অধীর চৌধুরীর কাছ থেকেই কিন্তু এরকম একটা তাৎপর্যপূর্ণ সময় রিপোর্ট নিলেন রাহুল গান্ধী। এইবার যেটা হচ্ছে জোটের প্রশ্ন, আগামী দিনে কি কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি আসতে পারে, হাত ধরতে পারে একে অপরের? দুটো সম্ভাবনা, হয় কংগ্রেস আর তৃণমূলের জোট হবে অথবা হবে না। কংগ্রেসের একাংশ মনে করছে, রাজ্যের কংগ্রেসের, যে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত নয়, একলা চলাই উচিত। যেই একলা চলো স্লোগানকে সামনে রেখে এবার কংগ্রেস ভোটে লড়েছে, সেটাই করা উচিত এবং সেটা করে এবার ফলও মিলেছে। অন্তত সিপিএম এর থেকে কংগ্রেস বেশি আসন পেয়েছে, তুলনায় তারা ভালো ফল করেছে। সুতরাং একলা চলোর লাইন থেকে সরে যাওয়া ঠিক হবে না। তারা এও বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে এখন ক্ষোভের পাহাড়, এই তৃণমূলের সঙ্গে জোট বাঁধা মানে তার আঁচ কংগ্রেসের ওপর গিয়েও পড়বে। কেন সেই কংগ্রেস সেই দায় নিতে যাবে? এটা হচ্ছে একাংশের যুক্তি। আর যারা বলছেন যে তৃণমূলের সঙ্গে জোট করা উচিত, একটা সমঝোতায় যাওয়া উচিত, এটাই সেটার মোক্ষম সময়, তারা কি যুক্তি দিচ্ছেন? তারা বলছেন তৃণমূল এখন ব্যাকফুটে, ফলে কংগ্রেস যদি এখন আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে বসে আগামী কোনো ভোটের মুখে, তাহলে দর কষাকষিতে কংগ্রেস অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এবং শুধু তাই নয়, তারা এও মনে করিয়ে দিচ্ছেন যে মুসলিম ভোট ব্যাংক, যেটা একটা বড় ফ্যাক্টর এ রাজ্যের ভোটের অঙ্কে, সেই মুসলিম ভোট ব্যাংকের একটা বড় অংশ কংগ্রেস পেতে পারে। যদি কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে জোট বাঁধে তাহলে সেই জোটটা পেতে পারে। এবং এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গতকালই তৃণমূলের সংখ্যালঘু সেলের যিনি সম্পাদক
তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন তিনি আর তৃণমূলে থাকছেন না, পদত্যাগ করেছেন। এখানে থাকার নিজের সম্মান হারাওয়ার বরাবর আছে। এ পার্টিতে কোনো কাজ দেওয়া করা ছিল না। এখানে মাইনরিটিকে, মুসলিম সমাজকে শুধু ইউজ হতো। এই জন্যে আমি ডিসিশন নিয়েছি এই পার্টি থেকে আমি রিজাইন দেব। তৃণমূলের একটা দিনের পর দিন একের পর এক ভোটে এই মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের ছিল বড় ভরসা। সেটা যে অনেকেই মুখ ফিরিয়েছেন সেটা ভোটের ফলেই স্পষ্ট। তৃণমূল ভোটটা কি হয়েছে, নানাভাবে ভাগ হয়েছে। কিছুটা কংগ্রেসে গেছে, কিছুটা সিপিএমে গেছে, কিছুটা আইএসএফে গেছে, এইভাবে ভাগ হয়েছে। তো সেই ভাগটা এইবার যখন বিজেপির এরকম হয়ে গেছে, তাহলে সেই জায়গাটাকে মুসলিম ভোট ব্যাংকে কারা কনসলিডেট করতে পারে, সেইটা এখন বড় প্রশ্ন। সেইখানেই কংগ্রেসের অনেকে মনে করছেন যে এই বেকায়দায় পড়া তৃণমূলের সঙ্গে যদি এখন সমঝোতা করে নেওয়া যায়, তাহলে মুসলিম ভোটের অনেকটাই তারা পেতে পারেন। কিন্তু এই যে কংগ্রেস এবং তৃণমূল যদি জোট হয়ও, সেখানেও একটা কাঁটা রয়েছে। কারণ অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে 2016 সালে কংগ্রেস এবং বামেদেরও জোট হয়েছিল, 2021-এও জোট হয়েছিল, যেটা দেখা গেছিল যে বামেদের ভোটটা কংগ্রেসের কাছে গেছে, কিন্তু কংগ্রেসের ভোটটা বামেরা পায়নি। কেন পায়নি? এর ব্যাখ্যা অনেকে দিয়েছেন এভাবে যে দীর্ঘদিন ধরে সিপিএম বা বামেদের দ্বারা কংগ্রেসের অনেকে অত্যাচারিত হয়েছেন, নিচুতলার কর্মীরা মার খেয়েছেন। তারা কি করে সেই দিনগুলো ভুলে যাবেন? ফলে তারা যতই ওপরে জোট হোক, মানে আনুষ্ঠানিকভাবে জোট হোক, তারা কখনোই সেই জোটে সামিল হননি, তারা কখনোই সিপিএম বা বামেদের প্রার্থীকে ভোট দেননি। সেই একই ফ্যাক্টরটা এবার কাজ করতে পারে তৃণমূলের ক্ষেত্রে। তৃণমূল আর কংগ্রেস জোট হলে কংগ্রেসের বহু নিচুতলার কর্মী আছেন যারা গত 15 বছরে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, দিনের পর দিন কোণঠাসা অবস্থায় থেকেছেন, ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। ওপরতলার নেতারা যতই জোট করুন কংগ্রেস আর তৃণমূলের, সেই জোট কি নিচুতলার কর্মীরা কখনো মেনে নেবেন? নিচুতলার কর্মীরা কি আদৌ কখনো তৃণমূলকে ভোট দেবেন? এই প্রশ্নটাও কিন্তু কংগ্রেস নেতৃত্বকে ভাবাচ্ছে। দিলীপ ঘোষ অত্যন্ত প্রাসঙ্গিক একটা মন্তব্য করছে। দিল্লি যান, কলকাতা যান, কি তাদের সমাধানটা কি হবে? সেজন্য সাধারণ মানুষ তাকে পরিত্যাগ করেছে, তার পার্টির লোকেরা পরিত্যাগ করে চলে যাচ্ছে পার্টিকে। সে পার্টির ভবিষ্যৎ কি? কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? তৃণমূল কংগ্রেস তো উঠেই গেছে, পার্টিটাই তো নেই। 2/3 এমএলএ বলছে আমরা ওদেরকে মানিই না, সাংসদরাও সেই পজিশনে পৌঁছে গেছে। দলনেতা কে বলছে না, বলছে আমরা নির্বাচিত করব। যে জায়গাতে সিপিএম এর আছে, যে জায়গাতে কংগ্রেসের আছে, শূন্যের খাতাতে 4র্থ নাম্বার পার্টি তৃণমূল কংগ্রেস হতে চলেছে। নেক্সট নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটাও বিধায়ক থাকবে না, সাংসদ থাকবে না, শূন্য হয়ে যাবে এই দল।